শিক্ষার্থী বন্ধুরা, এই বিশেষ সময়ে আকাশবাণী আগরতলা ও এফএম উজ্জয়ন্তর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, যা তোমরা শুনতে পাবে আজকের মতোই প্রতি সোম থেকে শুক্রবার দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনুষ্ঠান শোনো এবং এই অনুষ্ঠান শুনবার জন্য বাবার মোবাইলে টিউন করো 101.6 FM ফ্রিকোয়েন্সি, অথবা গুগল সার্চে সার্চ করো প্রসার ভারতী লাইভ রেডিও। প্রসার ভারতী ওয়েবসাইটে স্পর্শ করো লাইভ রেডিও। রাজ্য অনুযায়ী সমস্ত স্টেশন দেখতে পেয়ে নিচে নেমে গিয়ে স্পর্শ করো ত্রিপুরার অধীনে আকাশবাণী আগরতলায়, আর শুনতে থাকো তোমাদের উদ্দেশ্যে প্রচারিত এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমাদের জন্য আমরা আরেকটি সুখবর নিয়ে আসতে পেরেছি। এখন থেকে আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, যেই বিষয়গুলো তোমাদের পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো, প্রতিদিনকার বিষয়গুলো তোমরা পরের দিন আকাশবাণী আগরতলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখতে পাবে এবং শুনতেও পাবে। সেইটা শোনার জন্য তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে অল ইন্ডিয়া রেডিও আগরতলা, এবং সেই অল ইন্ডিয়া রেডিও আগরতলা এলে পরে তখন তাতে আঙুল ছুঁয়ে তোমরা সেখানে গিয়ে সেই বিশেষ লেসনটি সিলেক্ট করে তোমরা তা শুনতে পারবে। তাহলে শুনতে থাকো এবং শোনাতে থাকো আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। শিক্ষার্থী বন্ধুরা, এই অনুষ্ঠান শোনার পরে এই বিশেষ অধ্যায় নিয়ে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগবে সেই সমস্ত প্রশ্ন তোমরা বাবার মোবাইল থেকে মেসেজ আকারে লিখে পাঠিয়ে দাও 7629817212 7629817212 এই নম্বরে। আগামীকাল এই অনুষ্ঠানের শুরুতে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের এই বিশেষ পর্বে আজকের দিনের অনুষ্ঠানের ঠিক পড়ানো শুরু করবার আগে আমরা তোমাদেরকে গতকাল তোমরা পড়ানো বিষয়ের ওপর যে প্রশ্নগুলো করেছো তার উত্তরগুলো এবার একে একে জানিয়ে দেব। প্রথম তোমাদের প্রশ্ন ছিল ভাইরাস কি, হোয়াট ইজ ভাইরাস। তো এবার তোমার সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। ভাইরাস কি, মন দিয়ে শুনতে থাকো। The name virus, that means venom or poisonous fluid, was given by Pasteur, which are non-cellular organisms that are characterized by having an inert crystalline structure outside the living cell. Once they infest a cell, they takes over the machinery of the host cell to replicate themselves, killing the host. শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা ইংরেজিতে দেওয়া হলো কারণ ধূপছড়া থেকে সুহেল মারাক এবং অঙ্কিতা মজুমদার অন্য কোনো জায়গা থেকে দুজনেই অনুরোধ করেছিল যে তারা বাংলায় কাঁচা, তাই যেন ইংরেজিতে তাদের কাছে এই প্রশ্নের উত্তরটা পৌঁছে দেওয়া হয়। এবার আমরা আসছি পরবর্তী প্রশ্নের উত্তরগুলোতে। পরের প্রশ্ন ছিল হু ইনভেন্টেড ভ্যাকসিন। তো এই প্রশ্নের আবার দুটো ভাগ ছিল, যে প্রথম ভাগে ছিল হু ইনভেন্টেড ভ্যাকসিন, তো তার উত্তরে আমরা আমাদের যিনি শিক্ষক গৌরগোবিন্দ চক্রবর্তী যিনি পড়িয়েছিলেন তিনি উত্তর দিয়েছেন, ফার্স্টলি ভ্যাকসিন ওয়াজ ইনভেন্টেড বাই সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনার ফ্রম কাউ ভ্যাকসিন অফ স্মল পক্স। এই ভ্যাকসিনের প্রশ্নের দ্বিতীয় ভাগে যে শ্রোতা বন্ধু আমাদের, যে শিক্ষার্থী বন্ধু ময়ূরী, অর্থাৎ সে জানতে চেয়েছিল যে করোনার ভাইরাসের ভ্যাকসিন কে আবিষ্কার করছে। তো এই প্রশ্নের উত্তরে আমাদের শিক্ষক গৌরগোবিন্দ চক্রবর্তী জানিয়েছেন যে প্রিয় ময়ূরী, তোমাকে বলছি যে করোনা ভাইরাসের টিকা এখনও আবিষ্কৃত হয়নি, তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন টিকা আবিষ্কারের জন্য, এবং হয়তো আমরা সবাই আশা করছি খুব শীঘ্রই আমরা এই মারণ ভাইরাসের একটা টিকা মানব জাতিকে আমরা উপহার দিতে পারবো। তবে এখানে তিনি আরেকটু বলেছেন যে সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি ক্লোরোকুইন যে ট্যাবলেটটা, সেটা
বিভিন্ন দেশে যারা করোনাতে আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু এটা অনেকখানি ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল ময়ূরীর প্রশ্নের উত্তর। এবার আমরা যাচ্ছি বাকি প্রশ্নের উত্তরগুলিতে। সুহেল এবং অঙ্কিতা বলেছিল বাংলায় কাঁচা, তাই ওদের জন্য যাতে গৌরগোবিন্দবাবু যে বিষয়টি পড়িয়েছিলেন, যে অধ্যায়টি পড়িয়েছিলেন, সেটি যেন ইংরেজিতে বলে দেওয়া হয়। তো এবার তোমাদের জন্য আমরা ইংরেজিতে সেই প্রথম অংশটি, আমরা যেই অধ্যায়টি পড়িয়েছিলেন তার প্রথম অংশটি আমরা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। চ্যাপ্টার Microbes, Friends and Foe. Microbes are the type of organism which are able to see in the microscope and have some special type of characters. Microbes are of 4 types: bacteria, fungi, protozoa, virus. Bacteria is prokaryotic cell, unicellular dumbbell-like structure, microbes. Good effect: Lactobacillus bacterium converts curd from milk. Bad effect: disease like cholera, typhoid, ringworm. Fungi is the multicellular loose type tissue like microorganism. Good effect: microorganism, parasitic plant. Good effect: penicillin for wound repairing, yeast for cheese, cakes, etc. Bad effect: late blad potato by Phytophthora infestans. Wheat rust causing Pecucenia graminis. Protozoa is a unicellular eukaryotic cell. Bad effect: Malarian parasite, amoeba, dysentery affected by Amoeba histolytica. In the 5 kingdom classification of Whitaker, there is no mention of some acellular, non-cellular organisms like virus and viroids and lichens. The viruses are non-cellular organisms that are characterized by having an inert crystalline structure outside the living cell. Once they infect a cell, they takes over the machinery of the host cell to replicate themselves, killing the host. The name virus, that means venom or poisonous fluid, was given by Pasteur D.J. Ivanovsky, 1892. Bacteriophage was discovered by Toert and Debrille. Pasteur D.J. Ivanovsky, 1892, he reorganized certain microbes as casual organisms of the mosaic disease of tobacco. These were found to be smaller than bacteria because they passed through bacteria-proof filters. M.J. Beijerinck, 1898, he demonstrated that the extract of the infected plants of tobacco could cause infection in healthy plants and called the fluid as Canthaseum vivum fluidum infestus living fluid. W.M. Stanley, 1935, he showed that viruses could be crystallized and crystals consists of largely of proteins. They are inert outside their specific host cell. Viruses are obligate parasites. In addition to proteins, viruses also contain genetic material that could be either RNA or DNA. No virus contains both RNA and DNA. A virus is a nucleoprotein and the genetic material is infectious. In general, viruses that infect plants have single-stranded RNA and viruses that infect animals have either single or double-stranded RNA or double-stranded DNA. Bacterial viruses or bacteriophage, viruses that infect the bacteria, are usually double-stranded DNA viruses. The protein coat called capsid, made of small subunits called capsomers, protects the nucleic acid. These capsomers are arranged in bellical or polyhedral geometric forms. Viruses cause disease like mumps, smallpox, herpes, measles, polio, swine flu, common cold, yellow fever, and influenza. AIDS in humans is also caused by a virus. In plants, the symptoms can be mosaic formation, leaf rolling and curling, yellowing and vein clearing, dwarfing and stunted growth.
5 নম্বর প্রশ্নের উত্তরে একজন ছাত্র বা ছাত্রী বলেছেন যে এই যে আমাদের ক্লাস অনলাইন হচ্ছে তার সময়টা কি বাড়ানো যায় না স্যার? তো এর উত্তরে আমরা জানাতে চাইছি যে শিক্ষার্থী বন্ধু একটু ধৈর্য ধরতে হবে। মাত্র 2 দিন হলো আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান শুরু হয়েছে। তো এক্ষুনি আমরা সময় বাড়ানোর কথা চিন্তা করছি না। আগে এই অনুষ্ঠানটুকু চলে আমাদের যে ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের যদি কাজে আমরা লাগতে পারি তবেই আমরা কিন্তু নিজেদের কর্তব্যটুকু সার্থক বলে মনে করব। পরবর্তীতে আমরা হয়তো নিশ্চয়ই অনুষ্ঠানের সময় বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা করতেই পারি। পরবর্তী প্রশ্নে একজন ছাত্র বা ছাত্রী বলেছে, স্যার আমি ক্লাস 11 এর স্টুডেন্ট, 12 ক্লাসে উঠবো কিন্তু আমাদের বুক চেঞ্জ হবে। হ্যাঁ, তো তোমার প্রশ্নের উত্তরে জানাই শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এক্ষুনি ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি, বলা ভালো ক্লাস 9 অবধি কিন্তু আমরা আমাদের ক্লাস সীমাবদ্ধ রাখছি। তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে আমরা যারা মাধ্যমিক দেবে অথবা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসবে তাদের জন্য আমাদের যে প্রতি বছর বিশেষ যে অনুষ্ঠানটুকু আমরা প্রচার করে থাকি, অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করতে গেলে সেই অনুষ্ঠানগুলি কিন্তু আমরা আরো কিছুদিন পরে নিয়ে আসবো। কাজেই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি তোমার কাজের অনুষ্ঠানও আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পেয়ে যাবে। পরে গৌরব ঘারতি সে নিজের নাম বলেছে, সে বলেছে স্যার আই নিড হেল্প অফ ম্যাথস অফ ক্লাস 9। তো গৌরব তোমাকে বলবো যে হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রথমে বিজ্ঞান দিয়ে শুরু হয়েছে, তো তোমাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কখন আমরা আমাদের অঙ্কের ক্লাসগুলো প্রচার করছি এবং নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো শুনতে হবে। তো তুমি আমাদের অনুষ্ঠানগুলো প্রতি সোম থেকে শুক্রবার দুপুর 2:30 থেকে 3টে শুনতে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার কাঙ্ক্ষিত যে অঙ্কের ক্লাস সেটাও একসময় পেয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। এর পরের প্রশ্নে একজন শিক্ষিকা, তিনি নিজের নাম লিখেছেন সোমা সাহা, তিনি লিখেছেন যে ক্লাসের বিষয় এবং কোন ক্লাস আগের দিন এআইআরে জানিয়ে দিলে আমাদের স্টুডেন্টদের খুব সুবিধা হয়। তো সোমা ম্যাডাম, আপনার উদ্দেশ্যে বলি যে আপনার অনুরোধটুকু মাথায় রেখে আমরা কিন্তু আজ থেকেই আমাদের পরবর্তী দিনের যে ক্লাস তার বিষয়টুকু জানিয়ে দিচ্ছি। তো সোমা ম্যাডাম, আপনার কথা অনুযায়ী আমরা এবারে জানিয়ে দিতে চলেছি আমাদের আগামীকালের পড়াশুনোর অনুষ্ঠানের বিষয়। তো আগামীকাল জীববিজ্ঞানের 6ষ্ঠ শ্রেণীর খাদ্য আসে কোথা থেকে এই অধ্যায়ের উপরে পাঠ দেবেন চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছন্দা রায়চৌধুরী। এখন পদার্থবিদ্যার তাপ অধ্যায়ের উপর তোমাদের পড়াচ্ছেন চৌরঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ মজুমদার। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, বুঝতে পারছি হঠাৎ করে আমাদের এই পৃথিবীতে একটা ভয়ঙ্কর মহামারীর সৃষ্টি হয়ে গেল। ঘরবন্দি আমরা সবাই, কিছু করার নেই। এই মহামারী থেকে আমাদের উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে ঘরে বন্দি থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ফলাফলও আটকে গেছে বুঝতে পারছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের সময় আটকে থাকবে। আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। কিছুদিন পরেই স্কুল খুলবে, পরীক্ষার রেজাল্ট আউট হবে, নতুন বই পেয়ে যাবে, পড়াশোনা শুরু হয়ে যাবে। এখন যেহেতু হঠাৎ করে একটা বাধা পড়ে গেল এই করোনা ভাইরাসের কারণে, তাই স্কুল খোলার পর কিন্তু আমাদের পড়াশোনাটার চাপ বেড়ে যাবে। তাই বাড়িতে বন্দি আছি, মন ভালো নেই, সব বুঝতে পারছি, তারপরেও কিন্তু কিছুটা পড়াশোনা করতে হবে। আমাদের ভাইরাস থেকে যেমন সতর্ক থাকতে হবে, নিজেদেরকে সুস্থ রাখতে হবে এবং অন্যদেরকেও সুস্থ থাকার কথা, সাবধানতা অবলম্বন করে চলার কথা আমাদের বলে দিতে হবে। মনে রাখবে, এটা কিন্তু একটা নতুন ঘটনা। তার ফলে কিন্তু বাবা মা কাকা জেঠা বা বাড়ির বড়রা বা পাড়ার বড়রা সব জানে, তুমি কম জানো তা নয়। ওরা যেমন জানে তুমিও তাই জানো। সবটা সবসময় সবার মনে নাও থাকতে পারে, তাই তোমাদের উচিত সেই সাবধানতা অবলম্বন করে চলা। স্বাভাবিক তোমরা একটু চিপস, চকলেট এসব খেতে ভালোবাসো, কেক। মনে রাখবে, বাইরে থেকে বড়রা যখন এগুলো নিয়ে আসবে সেগুলো ভালো করে ধুয়ে নেবে আগে। হাত যেমন ভালো করে ধুবে সাবান দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেমনি ওগুলোকেও ভালো করে, প্যাকেটগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবে, তারপরেই এটা খাওয়ার জন্য প্যাকেটটা খুলবে। যাই হোক, এ হলো আমাদের করোনা থেকে সাবধান থাকার কিছু পথ, যেগুলো তোমরা সবসময় দেখতে পাচ্ছ, টিভিতে দেখাচ্ছে, পত্রপত্রিকাতে আসছে, এবং আশা করব তোমরা সেই সাবধানতা অবলম্বন করে চলছো। কিন্তু যে কথাটার জন্য আজকে তোমাদের সামনে আসা, তা হলো আমাদের তো একটু পড়াশোনা করতেই হবে। নতুন ক্লাসে উঠবে, ক্লাস শুরু হবে। অলরেডি প্রায় 1 মাস আমরা পিছিয়ে যাচ্ছি। জানি না আরো কতদিন আমাদেরকে এভাবে ঘর বন্দী অবস্থায় থাকতে হচ্ছে, কিন্তু যখন স্কুল খুলবে আমাদের তো পড়াটা পড়তে হবে, তাই না? তাই আমার মনে হয় বাড়িতে বসে বসে একটু এগিয়ে রাখা ভালো। হ্যাঁ, অনেকে বলতে পারো যে আমাদের কাছে তো নতুন ক্লাসের বই নেই। ঠিক আছে, বই নেই, আশেপাশের যারা আছে, যারা উপরের ক্লাসে উঠে গেছে, তাদের কাছ থেকে নিয়ে নাও। আজকে আমি আলোচনা করব তোমরা যারা 7-এ উঠবে, ক্লাস 6 থেকে পাশ করে 7-এ উঠছো, তাদের
প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে। প্রথম দিকেই চ্যাপ্টার আছে তাপ। তোমাদের বইয়ে দেখবে পাশের যারা ক্লাস 8-এ উঠে যাচ্ছে এবার, তাদের কাছ থেকে বই নিয়ে নেবে, দেখবে প্রথম 3টে চ্যাপ্টার আছে আমাদের জীবন বিজ্ঞানের উপর, উদ্ভিদের পুষ্টি, প্রাণীর পুষ্টি, তন্তু থেকে কাপড়। তারপরে 4র্থ চ্যাপ্টার হচ্ছে আমাদের প্রাকৃতিক বিজ্ঞানের উপর তাপ। সেই তাপ নিয়ে আজকে তোমাদের সামনে আমি কিছু কথা বলছি। একটু পারলে বইটা নিয়ে নেবে, যদি বই নাও থাকে তাহলেও আমার আলোচনাটা ভালো করে শোনো, তাহলে আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাপ জিনিসটা তো আমরা সব সময় বাড়িঘরেও দেখতে পাচ্ছি, আমরা সব সময় অনুভব করছি তাপ নিয়ে। বলবে যে কিভাবে? হ্যাঁ, একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আজকে থেকে 2 মাস আগে রাত্রিবেলা ঘুমোতে কি গায়ে দিয়ে? হ্যাঁ, লেপ বা কম্বল, ঠান্ডা ছিল তাই না? আর এখন ঘুমোচ্ছ কি দিয়ে? ফ্যান চালিয়ে। তাহলে কেন এরকম করছো? হ্যাঁ, ঠিক বলেছো। তোমরা বলবে যে হ্যাঁ, তখন শীতকাল ছিল, ঠান্ডা লাগছিল, আর এখন গ্রীষ্মকাল চলছে, তাই আমাদের গরম লাগছে, তাই আমরা ফ্যান চালাচ্ছি। শীতকালে কম্বল বা লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছি শরীরকে গরম রাখার জন্য। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে এই যে ঠান্ডা লাগা বা গরম লাগা, এই যে বুঝতে পারছি আমরা তাকের যে এই অনুভব, এই বিষয়টা কি বলা হচ্ছে? পরিষ্কারভাবে বলতে গেলে তাপ। এছাড়া আমরা প্রতিদিন প্রতি পদক্ষেপে আমরা কিন্তু ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত এই তাপ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তাপকে আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারবো। যেরকম প্রতিদিন আমরা বিভিন্ন বস্তুর সংস্পর্শে আসছি। স্নান করতে গিয়ে জল ধরছি, চা করতে গিয়ে বা বাবা মাকে চা এনে দিতে গিয়ে কাপ প্লেটটা ধরছি, বা আইসক্রিম ধরছি, ফ্রিজে ধরছি। তাহলে প্রতিটা জিনিসের অনুভূতি কি একই রকম ছিল? না, কারণ যখন আমরা চার কাপটা ধরছি তখন হাতে গরম লেগেছে, আমরা একটু সাবধানে ধরেছি। কাপটা নিয়ে কিন্তু দৌড় দিয়ে আসিনি যে গরম লাগবে, হাতে হাত পুড়ে যাবে। এই যে বিষয়গুলো, গরম লাগা স্বাভাবিক একটা অনুভূতি, আর একটা ঠান্ডার অনুভূতি, এই বিষয়গুলোই কিন্তু হচ্ছে তাপ। যে কোন বস্তুটা অন্য আরেকটা বস্তুর তুলনায় ঠান্ডা বা অন্য আরেকটা বস্তুর তুলনায় গরম। এর জন্য আমি তুলনা করতে পারি, যেরকম ধরো তোমাদের স্নানের জল আমরা নর্মালি কি করছি, এখন যে অনুভূতিটা আসছে হাতের, সেই হাতটাই যদি স্নানের জলে আমি চুবিয়ে রাখলাম, কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম, ডোবানোর পর আমি এই হাতটা নিয়ে বরফে ধরলাম, কি মনে হবে? ঠান্ডা লাগছে। তাহলে স্নানের জলের তুলনায় বরফটা ঠান্ডা। আবার এই হাতটাই স্নানের জল থেকে উঠিয়ে নিয়ে আমি যদি আবার গরম চায়ে ধরি, তাহলে কি বলবো আমরা? গরম লাগছে। তাহলে এই যে গরম লাগা বা ঠান্ডা লাগা, এই যে স্পর্শের যে অনুভূতি, এই অনুভূতিটাকেই কিন্তু আমরা বলছি তাপ। আমরা এরকম 3টে কাচের গ্লাসে জল নিয়েও আমরা করতে পারি। একটাতে একটু গরম জল, একটাতে স্বাভাবিক জল, আরেকটাতে ফ্রিজের জল নিলাম। 3টে জায়গায় হাত ডুবিয়ে কিন্তু আমরা করতে পারছি না। এবার মনে করো আমি 2টো হাত স্বাভাবিক জলে, যে গ্লাসটা আছে বা গ্লাস বা একটা মগ নিয়ে নাও, মগে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ। এরপর আমি 2টো হাতকেই আমি নিয়ে গেলাম, ধরো একটা ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম, একটা গরম জলে দিলাম। কি মনে হবে? একটাতে হাতে গরম লাগছে, একটা হাতে ঠান্ডা লাগছে। এবার মনে করো আমি একটু সময় হাতটা মুছে স্বাভাবিক তাপমাত্রা আসতে দিলাম, দেওয়ার পর 2টো হাতকে 2টো মগে ডুবিয়ে রাখলাম, একটা ঠান্ডাতে একটা গরমে। এবার 2টো হাতকে নিয়ে আমি স্বাভাবিক জলের যে মগটা ছিল তার মধ্যে ডুবিয়ে দিলাম। 2টো হাতে কি একই অনুভূতি হবে? নিশ্চয়ই না। যে হাতটা ঠান্ডা জলে ডুবানো ছিল সেই হাতটাতে কিন্তু মনে হচ্ছে গরম হচ্ছে, আর যে হাতটা গরম জলে ডুবানো ছিল সেই হাতটা মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে। এবং কিছুক্ষণ পর দেখা যাবে 2টো হাতই একই রকম অনুভূতি আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে তাপের আদান প্রদান হচ্ছে। তোমার হাতটা যখন ঠান্ডা জলে ডুবানো ছিল তখন তোমার হাতে ঠান্ডা হয়েছিল। এবার যখন স্বাভাবিক জলে নিয়ে গেলাম তখন ঠান্ডা হাতটা স্বাভাবিক জল থেকে তাপ গ্রহণ করছে, গ্রহণ করে তোমার ঠান্ডা হাতটা গরম হয়ে যাচ্ছে। আর যে হাতটা গরম জলে ডুবানো ছিল সেই হাতটা কিন্তু গরম হয়েছিল। এবার যখন স্বাভাবিক জলে ডুবিয়ে দিলাম তখন কি হলো? এই গরম হাতটা স্বাভাবিক জলের মধ্যে তাপ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসছে। তাহলে এই জায়গায় মাঝামাঝিতে আছে স্বাভাবিক জলটা। তা একটা কি হচ্ছে? স্বাভাবিক জল থেকে তাপ নিয়ে নিচ্ছে ঠান্ডা হাতটা, আরেকটা কি করছে? স্বাভাবিক জলে তাপ ছেড়ে দিচ্ছে, মানে আমাদের গরম হাতটা ছেড়ে দিয়ে একটা সময় 2টো হাত স্বাভাবিক জলের অনুভূতি আমরা পেয়ে যাব। তাহলে কি দেখতে পাচ্ছি? যে তাপ আদান প্রদান হচ্ছে। তাহলে কিরকম ভাবে আদান প্রদান হচ্ছে? গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, আর ঠান্ডা থেকে গরমের দিকে আসছে।
যতক্ষণ পর্যন্ত না একটা স্বাভাবিক ইসে হয়। এরকম উদাহরণ কিন্তু আমরা এই 2 মাস আগে যেরকম শীতের সময় আমরা স্নান করেছি। কিভাবে স্নান করেছি? গরম জল নিয়েছি, গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়েছি, মিশিয়ে হাত দিয়ে দিয়ে দেখতাম যে গরমটা বেশি আছে না ঠান্ডাটা বেশি আছে। কিছুক্ষণ পর দেখা যেত যে একটা মাঝামাঝি তাপমাত্রা এসছে। তাই কেন আসলো মাঝামাঝি? তাই গরম জলটা থেকে তাপ ঠান্ডা জলে গেছে এবং ঠান্ডা জল গরম জল থেকে তাপটা নিয়ে নিয়েছে। তার ফলে কি হচ্ছে, দুটো জলের একটা তাপমাত্রায় এসে গেছে। এর ফলে কিন্তু এই আমরা বুঝতে পারছি যে তাপের আদান প্রদান হচ্ছে। কিন্তু কতটুকু তাপের আদান প্রদান হচ্ছে, কিভাবে পরিমাপ করব? এই হাতের অনুভূতি, তোমার হাতের অনুভূতি, তোমার মার হাতের অনুভূতি বা তোমার বাবার হাতের অনুভূতি তো একরকম হবে না, তাই না? কারণ প্রত্যেকের অনুভূতির বিষয়টা স্পর্শ ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারছি। তাই প্রত্যেকের স্পর্শ ইন্দ্রিয় সমানভাবে কিন্তু সক্রিয় না। তোমার কাছে যেরকম লাগবে তোমার বাবার কাছে তাও না লাগতে পারে, তোমার মার কাছে তা না লাগতে পারে। তাই এটার জন্য তো আমাদের নির্দিষ্ট একটা পরিমাপের দরকার। তাহলে সেই পরিমাপটা কি? আমরা তাপ পরিমাপের যে নির্ভরযোগ্য বিষয় সেটা হচ্ছে তাপমাত্রা। তাপকে আমরা পরিমাপ করি কি দিয়ে? তাপমাত্রা দিয়ে। এই কথাটা কিন্তু আমরা প্রায়ই বলি, অনেক জায়গায় বলছি, সব সময় বলছি, কিন্তু তাপকে পরিমাপ করার জন্য যে তাপমাত্রা ব্যবহার করছি সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তাই আমরা যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে আমাদের একটা পরিমাপক যন্ত্র দরকার হয়। আমরা এটা ক্লাস 6-এ পড়ে এসেছি বা আরো নিচের ক্লাসেও পড়েছি। আমরা যেরকম চাল ডাল মাপতে গেলে আমরা কিলোগ্রাম বা গ্রাম এইসব ব্যবহার করছি, তেল ডাল মাপতে গেলে লিটার মিলিলিটার এইসব ব্যবহার করছি। তাহলে এইরকম তাপ পরিমাপের জন্য তো একটা যন্ত্রের দরকার হয়। তাপমাত্রা পরিমাপের জন্য, তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে কি? থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে থার্মোমিটার। কি নামটা পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ডাক্তারের কাছে দেখেছো। হ্যাঁ, অনেকের বাড়ি ঘরেও আছে, ঠিকই আছে। কখন আমরা ব্যবহার করছি? যদি জ্বর হয়। জ্বর হলে কি হয়? আমাদের শরীর গরম হয়ে যায়, মানে হাত দিয়ে দেখি তাপের অনুভূতি, গরমের অনুভূতি, শরীরে গরম হয়েছে। এখন কতটুকু গরম হয়েছে কিভাবে মাপছি? আমরা বাড়ি ঘরে করছি বা ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার মেপে দিচ্ছে। কি দিয়ে মাপছে? একটা থার্মোমিটার দিয়ে। কাচের একটা, আমাদের কলমের মতো একটা কাচের যন্ত্র, সেই থার্মোমিটারকে আমরা বলছি ক্লিনিক্যাল থার্মোমিটার। নিশ্চয়ই দেখেছো তোমরা, অনেকেই দেখেছো। যারা দেখোনি, না দেখার বিষয় নেই, সবাই প্রায় দেখেছো। ডাক্তারের কাছে যাওয়ার পর জিভে দিয়ে বা বগলের নিচে দিয়ে আমরা শরীরের তাপ পরিমাপ করছি। সেই তাপমাত্রা যে পরিমাপ হচ্ছে থার্মোমিটারের সাহায্যে, সেই থার্মোমিটারটাকে আমরা বলছি ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার। এটা দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয়। কিরকম আছে দেখলাম আমরা, যে জ্যামিতি বক্সে আমাদের স্কেল আছে সেই রকম স্কেলের মতো ওই কাচের নলে দাগ কাটা থাকে এবং সামনে একটা চকচকে বাল্ব থাকে। এই যে দাগ কাটা থাকে দু ধরনের, আমাদের স্কেলেও দেখবে দু সাইডে দুপাশে দু রকমের দাগ কাটা থাকে। একটাতে লেখা থাকে সেন্টিমিটার, একটাতে লেখা থাকে ইঞ্চি। সেই রকম আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটারও দুভাবে দাগ কাটা থাকে। একটা দিকে লেখা থাকে সেন্টিগ্রেড, একটা দিকে লেখা থাকে ফারেনহাইট। বলবে না এরকম লেখা তো পাইনি। হ্যাঁ ঠিকই আছে, পাওনি, কিন্তু ডিগ্রি সি ডিগ্রি এফ এরকম লেখা থাকে। আমরা শরীরের তাপমাত্রা দুরকম স্কেলে পরিমাপ করতে পারি। একটাকে বলছি সেন্টিগ্রেড স্কেলে পরিমাপ করছি, আরেকটাকে বলছি আমরা ফারেনহাইট স্কেলে পরিমাপ করছি। সাধারণত ভারতবর্ষে আমরা শরীরের তাপমাত্রাটা পরিমাপ করি ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে কি হয়, আমাদের যে ক্লিনিক্যাল থার্মোমিটার, সে ক্লিনিক্যাল থার্মোমিটারে এটার পাল্লাটা থাকে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট, বা কোনো কোনো থার্মোমিটারে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। আর সেন্টিগ্রেড স্কেলে দাগ কাটা থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাহলে প্রশ্ন আসবে তোমাদের, কেন এরকম? এর আগে বা পরে নেই কেন? কেন নেই? আমাদের স্বাভাবিক শরীরে একটা তাপমাত্রা আছে। স্বাভাবিক শরীরের তাপমাত্রা খুব যদি কমও হয় তাহলে 94 ডিগ্রি ফারেনহাইটের নিচে আসে না। আর জ্বর হওয়ার পর যদি শরীরের তাপমাত্রা বেড়ে যায়, বাড়লে পরও খুব বেশি হলে 108 ডিগ্রি বা 105 ডিগ্রি বা 6 ডিগ্রি, এর বেশি হলে মৃত্যু অবধারিত। তাই এর বেশি আর দাগ কাটা থাকে না। সিমিলারলি সেটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্র। স্বাভাবিক তাপমাত্রা আমাদের 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসে না, বা জ্বর হলে তাপমাত্রাটা 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর যায় না। তাই ওই পর্যন্তই দাগ কাটা থাকে থার্মোমিটারের মধ্যে।
এখন প্রশ্ন আসছে, আমরা কিভাবে জ্বর দেখব? জ্বর দেখা আমরা দেখেছি ডাক্তারবাবুরা কি করছে, থার্মোমিটারটাকে দিয়ে রাখছে জিভের নিচে বা বগলের নিচে, দেওয়ার পর এটাকে বের করে এনে চোখের সোজাসুজি রেখে থার্মোমিটারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তাপমাত্রাটা কত হচ্ছে। 1 মিনিট পর এই পার্টটা দেখে বোঝা যাচ্ছে শরীরের তাপমাত্রাটা স্বাভাবিক আছে নাকি শরীরে জ্বর আছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে চোখের সোজাসুজি রাখতে হবে। আরেকটা বিষয়, এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারের সামনে যে একটা চকচকে বাল্ব থাকে, সেই বাল্বটার মধ্যে থাকে পারদ। সেই পারদ তাপমাত্রা পেয়ে এটা প্রসারিত হয় এবং একটা সূক্ষ্ম নল থাকে থার্মোমিটারের ভেতর। কাচের টিউবটার ভেতরে একটা সূক্ষ্ম নল থাকে, এই সূক্ষ্ম নল দিয়ে পারদটা উঠে যায়। এই চকচকে দাগটা কোন দাগে গিয়ে থামলো তা দিয়ে আমরা শরীরের তাপমাত্রাটা আমরা পরিমাপ করছি। এই যে পারদ, এই পারদটা কিন্তু বিষাক্ত, তাই এটাকে কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। কারণ পারদটা ভেঙে গেলে এটাকে ফ্লোর থেকে বা তোমার টেবিলের উপরে ভেঙে গেল এটাকে সরানো কষ্টকর। তার জন্য বর্তমান সময়ে কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারে পারদ ব্যবহার হয় না, এখন ডিজিটাল থার্মোমিটার চলে এসছে। যাই হোক, মনে রাখবে আমাদের সবার শরীরেরই স্বাভাবিক তাপমাত্রা যদি বলি আমরা সেন্টিগ্রেড স্কেলে যদি বলতে হয় তাহলে বলবো 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইট স্কেলে যদি বলতে হয় তাহলে আমরা বলবো 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবার প্রশ্ন আসছে, এই থার্মোমিটার দিয়ে আমরা যে একটু আগে গরম জল বা ঠান্ডা জলের বিষয়টা বললাম, সেই গরম জল বা ঠান্ডা জলের তাপমাত্রাটা আমরা পরিমাপ করতে পারবো কি না? আমি যদি ফুটন্ত জলে থার্মোমিটারটাকে দিয়ে দেই তাহলে কি হবে মনে হয়? তোমরা তো জানো ফুটন্ত জলের তাপমাত্রা কত, হ্যাঁ, প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমাদের যে ক্লিনিক্যাল থার্মোমিটার, সেই থার্মোমিটারে কত ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে? খুব বেশি 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাহলে গরম জলে যদি এটাকে ডুবিয়ে দেই থার্মোমিটারের পারদটা কি হবে? প্রসারিত হতে থাকবে। কত দূর পর্যন্ত প্রসারিত হতে পারবে? 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। কিন্তু গরম জলের তাপমাত্রা তো প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কি হবে? তখন এই পারদটা গিয়ে কাচের যে টিউবটা এটার উপর চাপ দেবে, দেওয়াতে ভেঙে যাবে। তাই কোনোদিন ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমরা গরম জলের তাপমাত্রা পরিমাপ করতে পারবো না। তাহলে প্রশ্ন আসবে, তাহলে এই যে গরম জল বা ঠান্ডা জল, সেই তাপমাত্রাটা আমরা কিভাবে পরিমাপ করব? তার জন্য কিন্তু আমাদের থার্মোমিটার আছে, তা হলো ল্যাবরেটরি থার্মোমিটার। ল্যাবরেটরি থার্মোমিটার আর ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে পারদের উঠানামার স্কেলটা কতটুকু থাকবে। আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে দেখেছি যে আমরা 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ল্যাবরেটরি থার্মোমিটারে এই দাগটা থাকছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। -10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মানে বরফের তাপমাত্রা কত হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই বরফ থেকেও আরো নিচে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গরম জলের তাপমাত্রা কত হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ওটা দাগ কাটা থাকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই জায়গায় একটা পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, আমাদের ডাক্তারি থার্মোমিটারে যদি তাকাও বা ক্লিনিক্যাল থার্মোমিটারে দেখবে পারদের যে বাল্বটা, বাল্বের পর একটু উপরে একটু বাঁকানো অংশ, যে জিনিসটা তোমরা ল্যাবরেটরি থার্মোমিটারে দেখতে পাবে না। তাহলে প্রশ্ন আসছে, এই দুটো কেন থাকে? একটার মধ্যে নেই আরেকটার মধ্যে থাকে কেন? কারণটা কি? ল্যাবরেটরি থার্মোমিটারে আমাদের যে থার্মোমিটারটা, এটা মনে করো গরম জলের তাপমাত্রা মাপবো আমরা, জলটা বসিয়ে দিয়ে আমি থার্মোমিটারটাকে ডুবিয়ে রাখবো জলের মধ্যে। লক্ষ্য রাখতে হবে থার্মোমিটারটা যেন সোজা থাকে, 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারদটা যেন পাত্রের গায়ে লেগে না থাকে, শুধুমাত্র জলে লাগানো থাকে। এবার মাপা শেষ হওয়ার পর যদি থার্মোমিটারটাকে আমি উপরে তুলে নেই, দেখা যাবে পারদটা যতটুকু প্রসারিত হয়েছিল সেটা আবার নেমে আসছে ধীরে ধীরে নিচের দিকে, মানে ওই স্বাভাবিক তাপমাত্রা পেয়ে গেছে, গরম জল থেকে কম তাপমাত্রা পেয়ে গেছে, তাই নিচে নেমে আসছে। কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারটাকে যদি আমরা বাইরে আনি, সঙ্গে সঙ্গে কিন্তু নেমে যায় না। যদি নেমে যেত তাহলে কি আমরা শরীরের সঠিক তাপমাত্রা পরিমাপ করতে পারতাম? নিশ্চয়ই পারতাম না, কারণ বাইরে আনার পর তো নেমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, তাই সঠিক তাপমাত্রা পাওয়া যাবে না। তাই ক্লিনিক্যাল থার্মোমিটারে ওই যে নলটা দিয়ে পারদটা উপরে যায়, সেই নলটাকে একটু বাঁকিয়ে দেওয়া হয়। পারদটা তাপমাত্রা পেয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যায়, কিন্তু বাইরে নিয়ে আসার পরও সেটার ওই বাঁকানো অংশের জন্য নিচে নামতে পারে না। কিন্তু ল্যাবরেটরি থার্মোমিটারে সেই বিষয়টা নেই, কারণ এটা আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি, জলে ডুবিয়ে রেখেছি, কতটুকু পারদটা উঠছে দাগ দেখে আমরা বুঝতে পারছি। এছাড়া কিন্তু আমাদের যে আবহাওয়াতে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, তোমরা রেডিওতে শুনতে পাচ্ছ, দূরদর্শনে দেখতে পাচ্ছ, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, এই যে দিনের তাপমাত্রা মাপা হয় তার জন্য আলাদা আরেকটা থার্মোমিটার ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে
লঘিষ্ঠ থার্মোমিটার এবং গরিষ্ঠ থার্মোমিটার, ওটা দিয়ে দিনের তাপমাত্রা পরিমাপ করা হয়। আর ল্যাবরেটরি থার্মোমিটার দিয়ে আমরা যে কোনো তরল পদার্থের তাপমাত্রা পরিমাপ করতে পারি। আর ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমরা শরীরের তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার, লঘিষ্ঠ বা গরিষ্ঠ থার্মোমিটার এবং ল্যাবরেটরি থার্মোমিটারের পার্থক্য। তাপমাত্রা কাকে বলছি? তাপ হচ্ছে অনুভূতি, তাপের প্রকাশ হচ্ছে তাপমাত্রা। এবার দুটো হাতকে যদি আমি একটা হাত গরম জল, একটা হাত ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম, রাখার পর আমি দুটো হাতকে নিয়ে স্বাভাবিক জলে আবার ডুবিয়ে দিলাম, কি হচ্ছে? দেখা যাবে ঠান্ডা হাতটা আস্তে আস্তে গরম হচ্ছে আর গরম হাতটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এই যে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, এবং আমি বলেছিলাম যে স্বাভাবিক তাপমাত্রা আসা পর্যন্ত এরকম থাকবে, তাহলে তাপটা তো আদান প্রদান হচ্ছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের এই বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তোমরা শুনলে চৌরঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ মজুমদারের পদার্থবিদ্যা বিষয়ের তাপ অধ্যায়ের উপর তোমাদের পাঠদান। যেমন আগেই বলেছি, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিষয়ের উপর যে সমস্ত প্রশ্ন মনে জাগছে সেই সমস্ত প্রশ্ন তোমরা বাবার মোবাইলে মেসেজ আকারে লিখে পাঠিয়ে দাও 7629817212 এই নম্বরে। আগামীকাল এই শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের শুরুতেই তোমরা তোমাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। তাহলে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রতি সোম থেকে শুক্রবার অবশ্যই শুনতে ভুলবে না দুপুর 2:30 থেকে 3টে তোমাদের জন্য প্রচারিত বিশেষ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত।